সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে বাংলাদেশে চিকিৎসা বিষয়ক গবেষণা। এবং এই চিকিৎসা বিষয়ক গবেষণা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং জরুরি, এবং আমরা প্রতিনিয়তই উপলব্ধি করছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এ বিষয়ে আরও অনেক বেশি কিছু চিন্তা করা উচিত ছিল, এবং হয়তো সামনে অদূর ভবিষ্যতে সেটি আমরা পাব। শুধুমাত্র যে কিউরেটিভ কেয়ার অথবা যখনই রোগ হবে সেটি নিয়ে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু এই রোগ প্রতিরোধ অথবা চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের সঙ্গে সহযাত্রী হবার জন্য যে ধরনের গবেষণা প্রয়োজন, সেটিকে আসলে আদৌ আমরা করতে পারছি, এই প্রশ্নটি কিন্তু সবার। এবং আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ, ফেলো দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24 এর দর্শক শ্রোতাদের। আমি শুরুতেই আপনাকে অভিনন্দন জানাতে চাই যে আমরা সম্প্রতি একটি খুব আনন্দের সংবাদ পেয়েছি যে আপনি দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সের একজন মেম্বার এবং ফেলো নির্বাচিত হয়েছেন। সেটি বাংলাদেশের জন্য ভীষণ আনন্দের এবং গর্বের। এবং আমি আরও বলতে চাই যে চিকিৎসা বিজ্ঞানী হিসেবে এটি বাংলাদেশের ক্ষেত্রে হয়তো প্রথম। একজন চিকিৎসা বিজ্ঞানী হিসেবে সেখানে আপনি অন্তর্ভুক্ত হয়েছেন, এবং এই যে উন্নয়নশীল দেশের যে চিকিৎসা বিজ্ঞান অথবা বিজ্ঞানের যে গবেষণায় বাংলাদেশ দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সের যে বিস্তর একটি ক্ষেত্র রয়েছে, সেখানে তাদের সেই আনন্দের বা গবেষণার সঙ্গে যুক্ত হচ্ছেন। আপনাদের আমাদের চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24 এর সবাইকে সংশ্লিষ্ট। আমরা আসলে যদি একটু আলোচনায় যাই, যে আমরা মূল আলোচনার বিষয়টি আমরা বলেছি যে বাংলাদেশে চিকিৎসা বিষয়ক যে গবেষণা, সেটি নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো। তার আগে একজন চিকিৎসা বিজ্ঞানী হিসেবে আসলে আপনার যে জার্নিটি, সে জার্নিটি শুনতে চাই যে কিভাবে আসলে এই চিকিৎসা বিজ্ঞানের এই গবেষণার সঙ্গে নিজেকে সংযুক্ত করলেন। আসলে ঠিক কিভাবে সূত্রপাত হয়ে বলা মুশকিল, তবে ছাত্র জীবন থেকে আমি আগ্রহী ছিলাম এবং আমি সাহিত্য বিজ্ঞান সম্পাদকও ছিলাম আশরাফ সলিমুল্লাহ মেডিকেল কলেজের 3 বছর পর, এবং সেটা 70-এর দশকের শেষে 80-এর দশকের শুরুতে। তো তখন থেকেই আমার আগ্রহ ছিল, এবং আগ্রহ থাকার কারণে আমি খুব ইচ্ছাকৃতভাবে বেসিক সায়েন্স চুজ করেছিলাম, মেডিকেল বায়োকেমিস্ট্রি। কারণ সাধারণত আপনি জানেন আমাদের দেশে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বেসিক সায়েন্সের সাধারণত করে কি ক্লিনিক্যাল সাইডে না পেয়ে ব্যর্থ হয়ে তারপর বেসিক সায়েন্সে যায়, আপনি নিজেও জানেন সেটা। তো আমার হয়েছিল কি, আমার ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট ছিল ঢাকা ইউনিভার্সিটি। আমরা সেই জন্য 81-82 সালে দুটো বড় ব্যাচ, যারা ভালো রেজাল্ট করতো 8টা মেডিকেল কলেজে, তাদেরকে ইন্টার্নি করা হতো পিজিতে, আইপিজিএম। আমিও ওই দলে ছিলাম, হ্যাঁ, আমি দ্বিতীয় দলে ছিলাম। এবং এখনকার অনেক বিখ্যাত লোক, আমি নাম বলছি না, তারা সবাই ওই সময়ের প্রোডাক্ট, ওই আইপিজিএম এর ইন্টার্ন করা। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমি কাজে আমার সুযোগ ছিল যে আমি মেডিসিন, সার্জারি, যে কোনো সাবজেক্টে যেতে পারি। কিন্তু আমি দেখলাম যে ক্লিনিশিয়ান হয়ে দেশের রিসার্চের ফুল টাইম কনসেন্ট্রেট করা খুব কঠিন হবে। অন্যান্যদেরকে আমি দেখতাম, এবং প্রফেসর আজাদ খান সাহেব তখন আমার মেন্টর ছিলেন, হ্যাঁ, উনি আমাকে উদ্বুদ্ধ করলেন যে তুমি আর বেসিক রিসার্চের ন্যাক আছে। তো আমি করলাম কি, মেডিকেল বায়োকেমিস্ট্রিতে ভর্তি হয়ে গেলাম, অন্যান্য টিচিং ক্লিনিক্যাল কাজ যা করলাম ইন বিটুইন। কিন্তু আমি 84 সালে মেডিকেল কলেজে ভর্তি, মেডিকেল বায়োকেমিস্ট্রিতে এমফিল হলাম। এবং 87 সালেই আমি আর কোনো রকম প্রাইভেট প্র্যাকটিস বা কোনো কিছুতে মন না দিয়ে আমি 87 সালে সুইডেনে চলে গেলাম পিএইচডি করতে, হ্যাঁ। এবং সেখান থেকে 4 বছরের মাথায় আমি 90-এর শেষের দিকে কিন্তু পিএইচডি করে ফেরত আসলাম। সো আমি পাশ করার 8 বছরের মধ্যেই ডক্টর ডিগ্রি করে আমি আসলে ফেরত আসাটা, এটাই ছিল আর আমার জার্নির যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ তখন মেডিকেল সেল বায়োলজির বিষয়টাই, এমনকি পশ্চিমা দেশেও বলতে গেলে সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি খুব একটা পুরনো হয়ে যায়নি। আর বাংলাদেশে বা ভারত বা পাকিস্তান বা এই উপমহাদেশে বলতে গেলে নাই আর কি। বাংলাদেশে তো সাবজেক্টই ছিল না, এখনও সেই অর্থে মেডিকেল সেল বায়োলজি নেই। কিন্তু ওই সময়ে আমার সুযোগ ছিল থেকে যাওয়া। কিন্তু ওই যে প্যাশনটা, হ্যাঁ, এই প্যাশনটা আমাকে আবার ফেরত এনেছে যে না, আমি দেশে কিছু করবই, হ্যাঁ। তো এই প্যাশনটা ফেরত আসার পিছনে আরও কয়েকটা স্টিমুলাস কাজ করেছিল। একটা যেমন, একবার আমি ম্যানচেস্টারে, আমার লন্ডনে একটা গ্যাটউইকে অবতরণ করতে পারিনি। আমার ফ্যামিলি, তখন আমার 1 বছরের বাচ্চা সহ আমার প্রয়াত স্ত্রী আসমা চৌধুরী, ডক্টর আসমা চৌধুরী আমার সাথে ছিলেন। তো আমরা যখন নেমেছি, আমি খুব সংক্ষেপে বলছি যে অনেক এক্সহশন হয়েছিল, বিকজ প্লেনটা লেট হয়েছিল। কিন্তু বর্ডারে দেখলাম অন্য আমার যারা সাথে ছিল, চার্টার্ড ফ্লাইটে সুইডিশ যারা ছিল,
তারা আমার চেয়েতে কিন্তু মানে আমি পিএইচডি করছি, আমি আলাদা গুরুত্ব পাওয়ার কথা, কিন্তু যারা ছিল তারা তাদের কাউকে ছোট করছি না, কিন্তু তারা সেই তুলনায় জাস্ট কর্মী অন্যান্য সংগঠনে। কিন্তু তাদের পাসপোর্টের কারণে তাদেরকে ছেড়ে দিল, আমাকে কাস্টমসে আমার পাসপোর্ট নিয়ে আমার সে বাচ্চাটা কাঁদছে, এটা আনছো কিনা, ওটা দেখছো কিনা, আমাকে চেক করা শুরু করলো। আমার একটা অনুভূতি হয়েছে যে আমি যত নিজে পার্সোনালি বড় হই, ব্যক্তিগতভাবে আমি বিদেশে অনেক সুখী থাকতে পারি, অনেক বড় হতে পারি, কিন্তু আমার পাসপোর্ট যতদিন মূল্যবান না হচ্ছে ততদিন কিন্তু আমি দরিদ্রই, আমাকে কিন্তু সম্মান করবে না। তা আমার এটা একটা খুব আঘাত লেগেছিল। হ্যাঁ, আমি ফেরত এসেছি এবং যখন এসেছি সেই সময়ে কিন্তু বিজ্ঞানের প্রচলন ওইভাবে কিন্তু আসলে ছিল না। আরেকটি বড় বিষয় যেটা, সেটা আপনাকে বলতে হয়, কারণ পরবর্তীতে এগুলো আমার আসবে কথায়, যে বিজ্ঞান যে কোলাবোরেটিভ, শুধু যে ডাক্তারি বিদ্যা শুধু মেডিকেল দিয়ে ক্লিনিশিয়ান দিয়ে বা ডাক্তারি লোক দিয়ে হয় না, এই বিষয়টা আমাদের একটা কোলাবোরেটিভ যে আমাদের যে দরকার, কোলাবোরেশন যে দরকার, এই বিষয়টি অনুভূতি কিন্তু আমরা উপসালাতে হয়েছিল। ওখানে প্রফেসর নীলুফার নাহার, পরে কেমিস্ট্রির হেড হয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটির, প্রফেসর মশিউজ্জামান সাহেব যিনি বিসিএস-এর চেয়ারম্যান হয়েছিলেন, তারা ওখানে ছিলেন। তো ওই সময় হঠাৎ একটা বাসাতে পরিচয় হলো আমাদের, মানে যেটা হলো, আমি ঠাট্টা করে প্রায় বলি যে আমরা 1 কিলোমিটার দূরে বারডেম এবং বা আইপিজিএমআর আর ডিপার্টমেন্ট কেমিস্ট্রি, তাদের সঙ্গে কিন্তু এখানে কোনো কোলাবোরেশন হয়নি, আমাদের হয়েছে উত্তরে, সুদূর উত্তরে। তো সেই কোলাবোরেশনের টাও আমাকে স্টিমুলেট করেছিল যে আমরা পরবর্তীতে প্ল্যান্ট মেডিসিনে রিসার্চ করেছি এবং সেই ধাপগুলো পার হয়েছি, এবং মানে কালচারটা ডেভেলপ করা খুবই কঠিন ছিল, খুবই কঠিন ছিল, চ্যালেঞ্জিং ছিল। আপনি একই সঙ্গে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস এবং ইসলামিক ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস একজন সম্মানিত ফেলো হিসেবেও রয়েছেন। এই যে অন্তর্ভুক্তিগুলো, এই যে বিজ্ঞানের এই একাডেমির সাথে যে অন্তর্ভুক্তি হওয়াগুলো আপনার জীবনে কতখানি প্রভাব ফেলেছে? হ্যাঁ, এগুলো তো উদ্বুদ্ধ করেই। আসলে বিজ্ঞানে আরেকটা বড় বিষয় হচ্ছে নেটওয়ার্ক। আমরা যতটুকুই করতে পেরেছি যে এটা আপনার, আমি যখন ফেরত আসলাম তখন আমাকে উপসালা ইউনিভার্সিটি, মানে এটাকে বলে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইন কেমিক্যাল সায়েন্সেস, মানে ওদের একটা প্রোগ্রাম আছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইন কেমিক্যাল ইপিক্স, আর ইন্টারন্যাশনাল সায়েন্স প্রোগ্রাম আইএসপি বলে সুইডিশ প্রোগ্রাম আছে। তো মূলত ইপিক্স আর কিছুটা আইএসপি আমাকে ফান্ডিং সাপোর্টটা দেয় বারডেমে, কারণ আমি তখন চুজ করি যে আমি তো সরকারি থেকে গিয়েছিলাম, আমি কিন্তু লেকচারার হিসেবে গিয়েছিলাম। আচ্ছা। কিন্তু আমি তখন ফিরে এসে দেখলাম যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে গবেষণা করা আমার পক্ষে সহজ না। আর প্রফেসর আজাদ খান সাহেব এবং বারডেমে তখন একটা আমব্রেলা, প্রফেসর ইব্রাহিম, ওনাকে আমি নমস্য মনে করি যে উনি ওই একটা রিসার্চ ডিভিশন করে দিয়ে গেছিলেন, বারডেম নামের সঙ্গেও কিন্তু বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ কথাটা যুক্ত করেছিলেন। তো ফলে যেটা ঘটলো, আমি কিন্তু গভর্নমেন্ট চাকরি থেকে ডেপুটেশন নিয়ে লং টার্ম পরে ছেড়ে দিয়ে আমি কিন্তু ভলেন্টারিলি যে গবেষণা করব, প্রাইভেট প্র্যাকটিস ইত্যাদি সব স্যাক্রিফাইস করে, ওটা করতে গিয়ে কিন্তু আমরা এই নেটওয়ার্কিং সারা ওয়ার্ল্ডে আমাদের কিন্তু প্রচুর নেটওয়ার্কিং হয়ে গেল। হ্যাঁ, এবং সেই নেটওয়ার্কিংয়ে আমরা কিন্তু 2002 সালে একটা বইও বেরিয়েছে এই ব্যাপারে, যে নর্থ সাউথ পার্টনারশিপের ওয়ান অফ দ্য মেজর এক্সাম্পল হয়ে গেলাম। আমি যেটা করলাম, এটা বায়োমেডিক্যাল রিসার্চ গ্রুপ বলে, বিএমআরজি বলে একটা গ্রুপ করলাম বারডেমে। তাহলে এই যে নেটওয়ার্কে আমরা কিন্তু এই রিজিয়নেও আমরা একটা নেটওয়ার্ক করেছি, এশিয়ান নেটওয়ার্ক ফর রিসার্চ অন অ্যান্টিবায়োটিক প্ল্যান্টস। আপনি যখন নেটওয়ার্কটা তৈরি হচ্ছে দেশে, রিজিয়নে, বিদেশে, তখন হয় কি এক্সচেঞ্জ আইডিয়াজ, এক্সচেঞ্জ অফ ভিজিটস, এইগুলো এই পুরস্কারগুলো কিন্তু বা ফেলোশিপগুলো বা স্বীকৃতিগুলো আমার নেটওয়ার্ক বিস্তৃত অনেক এটা খুবই চমৎকার। এইভাবে আসলে আমরা চিন্তা করিনি কখনো। আমি এই বর্তমান যে অ্যাচিভমেন্টটি বা অর্জনটি, সেটি নিয়ে একটু বলতে চাই। দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস, এই তার যে মেম্বার এবং ফেলোশিপ আপনি অর্জন করেছেন এবং সম্মানিত করেছে আপনাকে। আসলে এই ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেসের মূল কাজটি কি? তারা আসলে কোন জায়গাগুলিতে কাজ করে? এটা আসলে 1983 সালে নোবেল লরিয়েট প্রফেসর আব্দুল সালাম, উনি যখন নোবেল পুরস্কার পেলেন, তখন উনি অনুভব করলেন যে আমাদের একটা বিশেষ মনোযোগ দিতে হবে ডেভেলপিং কান্ট্রিগুলোতে, কারণ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে ডেভেলপমেন্টের সম্পর্কটা অঙ্গাঙ্গি জড়িত। যারা ডেভেলপড কান্ট্রি, তাদের মূলত চালিকা শক্তি ডেভেলপমেন্টের সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, বিজ্ঞান প্রযুক্তি। তখন উনি এই অর্গানাইজেশনটা শুরু করেন 83 সালে ট্রিয়েস্টে, ইটালিতে এটার হেডকোয়ার্টার। এবং সেটা উনি থিওরিটিক্যাল ফিজিক্স দিয়ে শুরু করলেও 91 সালে ইউনেস্কো এটাকে তাদের নিজস্ব প্রোগ্রাম হিসেবে গ্রহণ করে এবং তার ম্যানেজমেন্টে চলে যায়, এবং তখন এটা আরও অনেক বিস্তৃত হয়। এর মধ্যে কয়েক রকম রয়েছে, যেমন পলিসি লেভেলে প্রত্যেকটা মেম্বার কান্ট্রিতে, আমাদের যেমন বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেসও রয়েছে, অন্যান্য প্রত্যেক কান্ট্রিতে রয়েছে। এর মধ্যে আবার রিজিওনাল, এশিয়ান রিজিওনাল আবার ভাব রয়েছে।
তো ওগুলোর মাধ্যমে পলিসি ইনফ্লুয়েন্স করা প্রত্যেক কান্ট্রিতে, এটা একটা কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে ফেলোদেরকে গ্র্যান্ট দেওয়া, ফেলোদেরকে স্কলারশিপ ফেলোশিপ দেওয়া, যেটা মানে ফেলোদের না, মানে ইয়াং ফেলোদের মাধ্যমে ইয়াং সায়েন্টিস্টদেরকে অন্যদের, তাহলে গ্র্যান্ট, ফেলোশিপ, এক্সচেঞ্জ ভিজিট, যেমন যারা সিনিয়র ফেলো আমাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় লেকচারশিপ, বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল কোলাবোরেশনে এক্সচেঞ্জ ভিজিট ইত্যাদিতে জড়িত করে ফেলা হয়। এর সাথে সায়েন্সকে যে পপুলারাইজ করা, এটাকে বলে সায়েন্স ডিপ্লোম্যাসি। সায়েন্স ডিপ্লোম্যাসিতে এটা পার্ট নেওয়া হয় এবং সেটা ইউএন পর্যন্ত সায়েন্স ডিপ্লোম্যাসিতে রোল প্লে করা হয়। সো এটা কিন্তু ডাইভার্সিফাইড কাজ, হ্যাঁ, বিভিন্ন রকম কাজ করে। খুবই চমৎকার করে বললেন, মানে এই যে, এবং আমার মনে হয় যে আপনার এই অর্জনটি বাংলাদেশের এই চিকিৎসা বিজ্ঞান গবেষণা, মেডিকেল সায়েন্সের গবেষণায় একটি মাইলফলক হয়ে থাকবে। আমি যদি একটু গবেষণার দিকে চলে যাই, মানে একেবারেই বাস্তব চিত্রটি আপনার কাছে জানতে চাই, যে আসলে চিকিৎসা বিজ্ঞানে আমরা সমগ্র বিশ্বের প্রতিনিয়তই দেখছি চিকিৎসা বিজ্ঞান পরিবর্তিত হচ্ছে, সেখানে নিত্য নতুন গবেষণা হচ্ছে, নিউ টেকনোলজি আসছে। আমরা এই জায়গাটিতে আসলে কতখানি এগোতে পেরেছি? মানে আপনি দীর্ঘদিন এই ফিল্ডে কাজ করছেন। আমরা কিছুটা হতাশার সঙ্গেই বলতে হয়, হ্যাঁ, যে কারণ আমরা আসলে যখন বিশেষ করে এটা একটু হিংসুটে মনে হবে, কিন্তু কৃষির দিকে যখন তাকাই, যে কৃষিতে বাংলাদেশ যেভাবে গবেষণা এগিয়ে গেছে এবং তার প্র্যাকটিক্যাল ফসলও পেয়েছি আমরা, চিকিৎসা বিজ্ঞানে আসলে আমাদের অগ্রগতি খুবই সামান্য সেই তুলনায়, হ্যাঁ, আমরা অনেক পিছিয়ে আছি। তো সেটা মূলত ক্লিনিশিয়ানদের বা যারা চিকিৎসা বিজ্ঞানে আমরা ডিগ্রি লাভ করেছি তাদের ক্ষেত্রে যখন আমরা বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সে যখন ফেলোশিপের নমিনেশন দিতে বসি, তখন এমবিবিএস ডিগ্রিওয়ালা লোকদের ওই ধরনের পাবলিকেশন ভ্যালু, সাইটেশন ভ্যালু, যেটা এখন তো আসলে ওইরকম না যে একজন অনেক বিখ্যাত প্রফেসর হয়ে গেছেন, অনেক রোগী দেখেছেন, অনেক প্রেসক্রিপশন করেছেন, অনেক মিডিয়াতে কথা বলেন, কিংবা অনেক পপুলার সায়েন্সের লেখা লেখেন। আমরা তো ওইভাবে করতে পারি না। আমাদেরকে তখন এক্স্যাক্টলি দিতে হয় যে স্কোপাস ইন্ডেক্স কত, সাইটেশন ইন্ডেক্স কত, কিংবা অ্যাটলিস্ট গুগল স্কলারে তার এইচআই ইন্ডেক্স কত, তার পাবলিকেশন কত হয়েছে, শুধু না তার সাইটেশন কত হয়েছে, হ্যাঁ। এবং এগুলো কিন্তু নম্বর দিয়ে বসাতে হয়, যে আমার এইচ ইন্ডেক্স নম্বর দিতে হয় আমাকে। কিন্তু এই কম্পিটিটিভ ব্যাপারগুলোতে যখন খুঁজতে যাই তখন অনেক দুঃখের বিষয় হয়ে যায়, হ্যাঁ। তো আমরা আসলে ওটা ছাড়াও প্র্যাকটিক্যাল ফিল্ডেও আমরা দেখব যে আমাদের এই দেশের যে শিক্ষা, স্বাস্থ্য, মানে স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষা জড়িত সব বিষয়গুলোতে আমরা গবেষণার ক্ষেত্রে ওই ধরনের অগ্রগতি লাভ করি না। মানে ছিটে ফোটা অবশ্যই আছে, এবং নন মেডিকেল কিছু মানুষের গবেষণা অবশ্যই চিকিৎসা শাস্ত্রে, বিশেষ করে আইসিডিডিআর বি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ গবেষণাতে কন্ট্রিবিউট করেছে। আমরা ওআরএস আমাদের গবেষণার ফসল আমরা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি, কিন্তু আসলে ওই সংস্কৃতিটা গড়ে ওঠে নাই। এবং আসলে যারা মানে যারা যাবে গবেষণা, যেরকম আপনি আপনার জীবনের যে কথাটি বললেন, যে একেবারেই শুরু থেকেই ডিটারমিন্ড ছিলেন যে আমি বেসিক সায়েন্সে পড়াশোনা করব, গবেষণা, এই ধরনের একেবারেই ফোকাসড যে পপুলেশন বা যারা করবেন তাদেরকেও কিন্তু আমরা আসলে ওইভাবে তৈরি করতে, এটা আসলে উদ্বুদ্ধ করার ব্যর্থতা রয়েছে, আর পরিকল্পনার ব্যর্থতা রয়েছে, হ্যাঁ। দেখুন কেমন পরিকল্পনা ব্যর্থতা, দুঃখিত। কারণ একটা ধরুন মেডিকেল ইউনিভার্সিটি হয়েছে আমাদের, হ্যাঁ, সেই আজ থেকে 25 বছর ধরুন রাফলি। তো এই মেডিকেল ইউনিভার্সিটিতে কোনো পিএইচডি প্রোগ্রাম সেভাবে চালু হয় না। এই 2-1 বছর আগে কিছুটা সামান্য হয়েছে, যদিও কোয়ালিটি হয়তো আপ টু দ্য মার্ক এখনো হয় নাই, কিন্তু আসলে 25 বছরে চালু হয় নাই। উদ্যোগ নেওয়া হয়েছে একবার 2005-06, আমি ছিলাম প্রথমে জড়িত, আমি জানি। আবার এটা ব্যর্থ হয়েছে, সারা 10 বছরে একজন রেজিস্টার্ড হয়েছে, পাশ করে নাই, তারপরে আস্তে আস্তে হয় নাই। কিন্তু বিদেশে যখন আপনি ওই যে লিঙ্কগুলো, মানে আমি আবারও বলছি, রিসার্চ আপনি বাংলাদেশে বিচ্ছিন্নভাবে বসে করতে পারবেন না, কারণ বাংলাদেশের বিশেষ করে মৌলিক গবেষণাতে যে গ্র্যান্টের ব্যাপারটা রয়েছে, আপনার যে রিসোর্সের ব্যাপারটা রয়েছে, এটা কোনো মতেই মানে আমার গভর্নমেন্ট দিয়ে সারতে পারবে না আমাদের দেশে। এখন মানে কিছুটা দিতে পারবে, কিন্তু বাইরে থেকে আপনাকে ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ গ্র্যান্ট আনা ছাড়া এটা সম্ভব না। তাহলে লিঙ্কেজ দরকার, কোলাবোরেশন দরকার, আপনার সেই ধরনের চেইন দরকার। আমাদের ধরুন সারা পৃথিবীতে বলতে গেলে অল কন্টিনেন্টে, হ্যাঁ, আমার কোলাবোরেশন রয়েছে, হ্যাঁ, সেটা হয়েছে বিভিন্ন কারণে। তো ওই বিষয়টা করার জন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পোস্ট ডক, মানে হলো কি যে আমরা যেগুলো এমডি, এমএস বা এফসিপিএস ইত্যাদি ডিগ্রি, এই ডিগ্রিগুলোকে কিন্তু রিসার্চের ক্ষেত্রে ওইভাবে রিকগনাইজ করা। এটা ক্লিনিক্যাল ট্রেনিং এক্সেলেন্ট হতে পারে, কিন্তু
রিসার্চের জন্য পিএইচডি একটা খুব ভাইটাল বিষয়, এবং পোস্ট ডকের মানে আমি আসবো পরে দরকার হলে যে কেন প্রয়োজন আমাদের দেশে, আমি শুধু একটা কথাই বললাম। তো এটা 2014 সালে যখন বিএসএমইউতে একবার প্রথম গবেষণা দিবস, প্রথম বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস উদযাপন করছিল, হ্যাঁ, এবং শুরু হয়েছে এবং বছর বছর উদযাপন করেন ওনারা, হ্যাঁ। তো আমাকে প্রথমবারেই কিন্তু কিনোট স্পিকার হিসেবে ডেকেছিল। তো আমার ওইটা লিখিত আছে এবং ওদের সুভেনির আছে। আমি বলেছিলাম, একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, হোয়াই বায়োমেডিক্যাল রিসার্চ ইজ নেসেসারি ইন বাংলাদেশ। আমি এই পয়েন্টটা পরে আসবো, শুধুমাত্র এইটুকু বলতে পারি যে যদি মানে যেটাকে বলে পিএইচডি এবং পোস্ট ডক এই প্রক্রিয়াগুলো মেডিকেল সায়েন্সে চালু না হয়, তাহলে ইন্টারন্যাশনাল কোলাবোরেশনগুলো, জয়েন্ট কোলাবোরেশনগুলো সেভাবে সাকসেসফুল হতে চায় না, হ্যাঁ। এটা হচ্ছে একটা দুঃখের বিষয় এবং সেটা আমরা করতে পারিনি, হ্যাঁ। আচ্ছা, আপনার জীবনের একটু গল্প শুনবো যে যে শুরু করলেন, মানে আমি বল সেল মলিকুলার বায়োলজি যখন আপনার কথা শুরু করলেন, বারডেমে তখন আপনি ছিলেন এবং প্রথম পিসিআর, হ্যাঁ, বারডেমে মানে ছিলাম, মানে আমি এসে মানে ওই ল্যাবটা যদিও নাম ছিল আগে থেকে, সামান্য কালচার ছিল, কিন্তু ওইভাবে বারডেমেরও কালচার শুনলে আপনি হা হয়ে যাবেন। আমি যখন প্রথম মানে এসে তো আমাকে র্যাট হাউস করতে হবে, ইঁদুরের ল্যাব করতে হবে, হ্যাঁ, কারণ আমার তো বেসিক রিসার্চ করার ইচ্ছা। আমি তো সেল নিয়ে কাজ করতাম সুইডেনে, তো আমি মানুষ তো নয়, র্যাট মানে হোল র্যাটও না, প্যানক্রিয়াসকে আইসোলেট করে তার সেল নিয়ে, বিটা সেল নিয়ে কাজ করতাম। তো আমার খুব স্বপ্ন, আমাকে ইয়েও দিল যন্ত্রপাতি, সুইডিশরা কিন্তু আমাকে একটা সেট আপ করে দিল, ডুয়াল ওয়েভলেন্থ ফ্লুরিমেট্রি বলে, খুব হাই লেভেল টেকনিক, তখনকার যুগে উপমহাদেশে প্রথম একটা ল্যাব ওইরকম টেকনিক। তা ইঁদুরের দরকার, তো ইঁদুর মানে গ্রো করতে হবে, ল্যাব গ্রো করতে হবে, ইঁদুরের হাউস, অ্যানিম্যাল হাউস। তো অ্যানিম্যাল হাউসের জন্য আমি তখন একটা এয়ার কুলারের জন্য, যে অ্যানিম্যাল হাউস করতে আমাকে এয়ার কুলিং একটা রুম দরকার, তো এয়ার কুলারের নোট দিলাম, হ্যাঁ। তো তখনকার যিনি ট্রেজারার ছিলেন ডায়াবেটিক সমিতির, আমি নাম বলছি না, উনি তখন একটা পত্রিকার মানে জাতীয় ইংরেজি পত্রিকার সম্পাদক, হ্যাঁ, মানে যেন তেন লোক না। উনি বললেন, যে দেশে মানুষের জন্য এয়ার কুলার দেওয়া যায় না, সে দেশে ইঁদুরের জন্য এয়ার কুলারের প্রয়োজন রহিয়াছে কি? আপনি বুঝছেন তো কোন কালচার তাহলে। মানে আমি মানুষ যে এয়ার কুলার ছাড়া থাকতে পারে, কিন্তু অ্যানিমাল হাউস যে একটা তাদের কন্ট্রোল কন্ডিশনে উইদাউট ইনফেকশন, এটা যে একটা কন্ট্রোল কন্ডিশন লাগবে, টেম্পারেচার কন্ট্রোল করতে হবে, সেটার কালচারে লেখা হলো একদম লিখিতভাবে যে দেশে মানুষের জন্য এয়ার কুলার হতো না, সেজন্য ইঁদুরের জন্য এয়ার কুলারের প্রয়োজন রয়েছে কি? তাহলে বুঝবেন এই কালচার দিয়ে কিন্তু আমরা শুরু করেছি, হ্যাঁ। আমি যে ইম্পোর্ট করেছিলাম সেল কালচারের জন্য, আমাকে একটা 37 ডিগ্রি ওই সেল মানে মাইক্রোস্কোপটা, পুরো মাইক্রোস্কোপটাকেই কিন্তু 37 ডিগ্রির মধ্যে রাখতে হবে, এটাকে ইনকিউবেটর রাখবে আর কি। তো ইনকিউবেটর আমদানি যখন করেছি, হ্যাঁ, ওটা যখন এসে তখন ইয়েতে আরেকটি দিয়েছে কাস্টমসে, এবং লিখেছে যে এইসব বিজ্ঞানী গবেষণার নামে, হ্যাঁ, বৈজ্ঞানিক গবেষণার নামে এগুলো কমার্শিয়াল ইনকিউবেটর আমদানি করছে। এই পদে পদে যে আসলে আমি উদাহরণ দিলাম যে কালচার তৈরি করা মানে প্রত্যেক জায়গাতে লড়াই করতে হয়েছে। জি, আমরা আপনার জীবনের আরো কিছু স্ট্রাগল এবং সাফল্য দুটির গল্পই শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের গবেষণা নিয়ে। আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর লিয়াকত আলী তার জীবনের অভিজ্ঞতা শেয়ার করছেন আমাদের সঙ্গে। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে কথা বলছিলাম বাংলাদেশের চিকিৎসা বিষয়ক গবেষণা নিয়ে, এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সঙ্গে যুক্ত আছেন দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স এর মেম্বার হিসেবে সম্প্রতি সম্মানটি অর্জন করা অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী। আরেকবার স্বাগত আপনাকে। আমরা আসলে যে জায়গাটিতে ছিলাম, মানে আজকের এই পুরো অনুষ্ঠানটিতে আপনার এই জীবনের দীর্ঘ সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকের কিছু কিছু জিনিস আমরা একই সঙ্গে যুক্ত করছি, যে এই গবেষণার বিষয়ে কাজ করতে যে আরও বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হয়েছেন। মানে প্রতি পদে পদেই আমি বলবো যে পাহাড় অতিক্রম করতে হচ্ছে। সেই চ্যালেঞ্জগুলো যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন। চ্যালেঞ্জের প্রধান বিষয় হচ্ছে কালচার, আমি যেটা সংস্কৃতি। আমাদের ধরুন আমাদের মেডিকেল ইনস্টিটিউটগুলোতে ইনক্লুডিং বারডেম বা যেসব জায়গায় আমরা কাজ করেছি, সেখানে 9টা 5টা একটা কালচার আছে, অথবা 8টা। আমাদের মেডিকেলে সাধারণত 8টা 7:30 থেকে 2:30 এই ধরনের একটা কালচার আছে। গবেষণা কখনো ওই টাইম মেনে হবে না। আমি যদি অফিস আওয়ার দিয়ে গবেষণা করি তাহলে হবে না, ছুটির দিন মেনে গবেষণা হবে না, সন্ধ্যা রাত ছুটি
যে কোনো সময় লাগতে পারে। তো ওই যে কালচারটা, গবেষণার কালচার এবং সারাক্ষণ ওটার একটা ভাবা, হ্যাঁ, প্লাস হচ্ছে 2 নম্বর মানে বাধাটা হয়েছে আমাদের যে মেডিকোসেন্ট্রিক অ্যাটিটিউড, যে ক্লিনিশিয়ান একটা আলাদা দ্বীপের মতো। আমরা মেডিকেল কলেজগুলোকেও বানিয়েছি আলাদা দ্বীপ, কেমন, কিন্তু একটা আপনার সভ্য ইউনিভার্সিটি উন্নত দেশে ওটা ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি, ওখানে কিন্তু 2টা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট হবে না, 2টা ফার্মাকোলজি হবে না, কেমন, 2টা মাইক্রোবায়োলজি হবে না। ওই মাইক্রোবায়োলজির ভিতরেই কিন্তু মেডিকেল ছাত্ররা এসে ট্রেন করবে, ফ্যাকাল্টি মিক্স থাকবে। তাহলে এই যে ইন্টারসেক্টরাল কোলাবোরেশন, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ছাড়া, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ছাড়া এটা কিন্তু সায়েন্স এগোয় না। হ্যাঁ, কারণ মেডিকেল সায়েন্সকে আমরা ভাবি যে এটা একটা বিচ্ছিন্ন সায়েন্স। আপনি আসলে মেডিকেল কলেজ মানে মেডিসিনের নোবেল প্রাইজের মোর দ্যান 50% হয়েছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির লোকরা, মানে হার্ডকোর ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ডও নাই তাদের। কিন্তু এখন দেখুন এই যে এই কালচারটা না থাকার ফলে যেটা হয়েছে যে আমাদের ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নাই, এটা হচ্ছে প্রধান বাধা। এবং সেখানে যদি অন্তত পক্ষে আলাদা মেডিকেল কলেজে হয়, আমি প্রায় দেখি ঢাকা মেডিকেল কলেজে হয়তো রাস্তার ওই পারে যেটি বিভাগ রয়েছে আর এই পারে স্ট্যাটিস্টিক্স বিভাগ রয়েছে, ও হয়তো স্ট্যাটিস্টিক্সে ভুল করছে, পরীক্ষা নিতে গেলে আমি অবাক হয়ে যাই এত ভুল, অথচ রাস্তার ওই পারে স্ট্যাটিস্টিক্স, একটু গেলেই হয়। স্ট্যাটিস্টিক্সের কাছে যখন যাই কোনো কারণে পরীক্ষা নিতেও গিয়েছি আমি, তখন দেখা যায় যে মেডিকেল টার্ম একটাও বুঝছে না তারা, মানে ইনকারেক্ট ইউজ করছে, কিন্তু কোলাবোরেশন নাই। আমি একটা এক্সাম্পল বললাম, তো ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন একটা প্রধান বাধা। থার্ড হচ্ছে সবচেয়ে যে এই যে ইয়াং জেনারেশনের, হ্যাঁ, তাদের মধ্যে যে ইনসেন্টিভ, যে প্ল্যানটা আসলে মেডিকেল রিসার্চ কেন প্রয়োজন, সেই বোধটাও খুব কম। রাষ্ট্রের যে পলিসি, বিজ্ঞান হচ্ছে পিছনে, তার মধ্যে মেডিকেল সায়েন্সের সার্ভিসটা প্রধান। আপনি এখন ধরুন, আমি যদি এক্সাম্পল বলি, এই মেডিকেল ইউনিভার্সিটি বিএসসিমের কথা বলি, আমি এই ভিসি বা ওই ভিসি এর কথা বলছি না, সব আমলেই কতজন রোগীর চিকিৎসা দিলাম, কতটি এটাই তাদের সবচেয়ে হাইলাইট করবে। কিন্তু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা চিকিৎসা দেওয়ার জন্য যত না, তার চেয়ে চিকিৎসার লিড দিবে সেই মানুষগুলো তৈরি করা যারা সারা দেশে চিকিৎসা দিবে। এবং তাদের মধ্যে যদি সত্যিকার অর্থে চিকিৎসা ভালো দিতে হয়, তাহলে ওই যে মানে যে বোধটা তৈরি করা, সেই বোধটা তৈরি করতে হবে। তো এটা একটা বড় বাধা, আমাদের কালচারাল বাধাটা বড় বাধা। তার সঙ্গে ফাইন্যান্সিয়ালটা আমি লাস্টে বলবো। হ্যাঁ, অর্থনৈতিক বাধাটাকে সবাই মুখ্য করে যে আরে এটা গ্র্যান্ড নাই, সাপোর্ট নাই ইত্যাদি। এটা আমি বলবো এটা একটা বাধা, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে শেষের কথা। আগে মাইন্ডটা মানে থাকলে ওটা অতিক্রম করার জন্য, এবং আমাদের যে পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে পরবর্তী কেরিয়ার, আমাদের যে হেলথ সিস্টেম, যে ডিজাইন এবং মেডিকেল এডুকেশন ডিজাইন, এখানে যে ফুল টাইম গবেষক, ফুল টাইম টিচার এবং টিচিংয়ের সঙ্গে গবেষণাকে যদি মাস্ট না করে দেওয়া হয়, প্রমোশনের ক্ষেত্রে, ইনসেন্টিভের ক্ষেত্রে, যে গবেষণা আউটপুট ছাড়া, ক্রেডিবল আউটপুট ছাড়া আমার প্রমোশন হবে না বা পদায়নের ক্ষেত্রে সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে, কিন্তু সেগুলো ঠিকমতো না থাকার ফলে ওই জায়গাতে পলিসির সমস্যা রয়েছে, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থাপনারও সমস্যা রয়েছে। এগুলো অনেকগুলো বাধাকে আমি চিহ্নিত করতে। একেবারে যথার্থ বলেছেন। এবং যেটি শুরু হওয়া উচিত ছিল, আমরা যদি বহির্বিশ্বের সঙ্গে যদি একটি তুলনামূলক চিত্রে আনতে চাই, ওরা দেখা যাচ্ছে যে অনেক আগেই প্রক্রিয়াটির সঙ্গে যুক্ত। আমাদের এমবিবিএস যে কারিকুলাম এবং প্ল্যানিংটা, সেই প্ল্যানিংয়ের ভিতরে কোনো এমনকি রিসার্চ, যদিও আমাদের কমিউনিটি মেডিসিনে কিছু স্ট্যাটিস্টিক্স, কিছু রিসার্চ খুব ছিটেফোঁটা থাকে, ওটা পাস করার জন্য আমরা পড়ি। আপনি জানেন যে সেখানে কিন্তু কোনো একটা প্রজেক্ট লেখা, অন্তত রিসার্চ মাইন্ড করার জন্য অন্তত পক্ষে যদি একটা পাবলিকেশন থাকতো, তাহলে এমবিবিএস করার পরেই বাইরে যাওয়ার জন্য। কারণ আমি যখন তাকাই ইউনিভার্সিটি, বিশেষ করে কৃষিতে, তখন দেখা যায় মাস্টার্সেই তার একটা দুইটা থিসিস থেকে পাবলিকেশন করে, সেই পাবলিকেশনগুলো যখন বাইরে প্রেজেন্ট করে, এক্সপোজ হয়, তখন কিন্তু তারা স্কলারশিপে বাইরের সুযোগ পেয়ে যাচ্ছে, হ্যাঁ, খুব দ্রুত। কিন্তু আমাদের এমবিবিএস এবং ইন্টার্নশিপের মধ্যে 6 বছরের পড়া, তার মধ্যে একটা প্রকাশনা বা কোনো প্রজেক্ট করারও স্কোপ নেই। সেটি খুবই গুরুত্বপূর্ণ বলেছেন। আমি একটু জানতে চাই যে আসলে মানে বাংলাদেশের ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জায়গাটিতে আসলে আমাদের সম্ভাব্য যে সুযোগগুলো রয়েছে, সেটাকে আমরা সর্বোচ্চ ব্যবহার কিভাবে করতে পারি? এই সুযোগগুলোর একটা ব্যবহার হচ্ছে যে প্রথমত আমাদের মেডিকেলের এই যে আইল্যান্ড নেচারটা, দ্বীপ হয়ে আছি আমরা, মেডিকেল কলেজগুলো, ইনস্টিটিউটগুলো, এগুলো যে দ্বীপ হয়ে আছে, সেই দ্বীপ প্রকৃতিটাকে আমাদের অনুধাবন করতে হবে এবং সেইটাকে আমাদের ব্রাহ্মণত্ব ভাব, যে আমরা খুব ভালো ছাত্ররা ভর্তি হয়েছি, এক ধরনের আমরা ব্রাহ্মণ অনুভব করছি, হ্যাঁ, ব্রাহ্মণত্ব ভাবটা ত্যাগ করে আমাদেরকে মাটিতে নেমে আমাদের ভাবতে হবে যে আমাদের কিছু এক্সপার্টিজ রয়েছে আর আমাদের কিছু রিসোর্স রয়েছে। আমাদের পেশেন্ট হচ্ছে বিগ রিসোর্স, হ্যাঁ, সেই রিসোর্সটার সঙ্গে
অন্য ডিসিপ্লিনে যারা রয়েছে, যাদের বেসিক ল্যাব রয়েছে বা অন্যান্য এক্সপার্টিজ রয়েছে, এমনকি শুধুমাত্র মৌলিক গবেষণাতে তো ল্যাব লাগবে, কিন্তু এছাড়াও যেমন ক্লিনিক্যাল সাইকোলজির বিষয় রয়েছে, আমাদের পাবলিক হেলথের বিষয়ে, সোশ্যাল সায়েন্স ইত্যাদি মাল্টিডিসিপ্লিনারি বলতে আমি ইকোনমিক্সের কথা বলছি, আমি সোশিওলজির কথা বলছি, আমি অ্যানথ্রোপোলজির কথা বলছি। ওদের সঙ্গে বিভিন্ন লিঙ্কেজে যে আমার পাবলিক হেলথ গবেষণা থেকে মৌলিক গবেষণা, হ্যাঁ, এবং অ্যাপ্লাইড গবেষণা থেকে একদমই বেসিক গবেষণা, এই যে এই লিঙ্কগুলোকে যদি আমি করি, তাহলে দেশে কিন্তু এখন প্রচুর রিসোর্স রয়েছে, যে রিসোর্সগুলো আমরা ইউটিলাইজ করতে পারছি না মেডিকেল কলেজের। হ্যাঁ, কেমন আপনি যদি একটা কোভিডের সময় প্রচুর সিকোয়েন্সিং করে গেল বিভিন্ন রকম বিসিএসআর, তারপরে অন্যান্য ভেটেরিনারি ইউনিভার্সিটি ইন চিটাগাং, তারপরে নানানজন সিকোয়েন্সিং রেজাল্ট দিয়ে গেল, কিন্তু ওটার যে মেডিকেল অ্যাপ্লিকেশন কি, ওটার সঙ্গে যে রোগীর ইনফেক্টিভিটি এবং তার যে আউটকামের যে সম্পর্ক, ওই অ্যানালিসিস কিন্তু আমরা পেলাম না, বিকজ ক্লিনিক্যাল ভার্সেস মানে বেসিক সায়েন্সের যে মেলবন্ধনটা, তো রিসোর্সের একটা বড় বিষয়, এটা হচ্ছে একটা সম্ভাব্য। এবং তার সাথে ইন্টারন্যাশনালি বহু অর্গানাইজেশনই কিন্তু পাবলিক হেলথ থেকে শুরু করে বেসিক রিসার্চে কোলাবোরেশনে আগ্রহী রয়েছে। আমরা কোলাবোরেশনটা ট্যাপ করতে গেলে আমাদের সরকারের পরিকল্পনাগুলোকে আসলে সমন্বিত করতে হবে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে এবং তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃ মন্ত্রণালয়ের সম্পর্কগুলো বৃদ্ধি করতে হবে। ফান্ডিং অবশ্যই একটা ব্যাপার, বাজেটের ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে। এবং এই যে আমার যখন প্রজেক্ট নেওয়া হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল ইত্যাদি কতগুলো প্রতিষ্ঠান আমব্রেলা, সেগুলোকে কিন্তু নতুন করে ঢেলে সাজিয়ে শক্তিশালী করতে হবে। যা প্রসঙ্গ এসেছেন, বিএমআরসি যেটি রয়েছে, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল যেটি রয়েছে, তাদের আসলে এই রিসার্চগুলোকে প্রত্যেকটি ইনস্টিটিউশনাল বা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে রয়েছে সেই ক্ষেত্রে। হ্যাঁ, এই তো আপনি পাশে, আর বেশি দূর যেতে হবে না। আইসিএমআর এর কথা যদি ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চের ইনস্টিটিউটগুলোর দিকে তাকাই, কত শক্তিশালী ইনস্টিটিউট, তাদের ক্ষমতাও এই যে কোভিডের সময় কিন্তু তাদের যে নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে বহু রোল পাওয়া গেল, কিন্তু সেই তুলনায় আমরা দুঃখের সঙ্গে বলতে হয় যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের কোনো ভূমিকা সেই অর্থে নাই। হ্যাঁ, খুবই ছোটোখাটো ভূমিকা ছাড়া। তো সেটা তো আমি বললামই যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আসলে জি, আপনার সামনের একটু স্বপ্ন নিয়ে জানতে চাই যে একজন সম্মানিত ফেলো হিসেবে দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেসে আপনি কাজ করতে যাচ্ছেন, যুক্ত হচ্ছেন, তো সামনের আপনার স্বপ্নটি কি, আসলে কি চাই আপনার? যে স্বপ্নের কারণে আমি বাইরে থাকিনি, হ্যাঁ, যে স্বপ্নের কারণে এতটা সময় প্রায় 35 বছর আমি দেশে কাজ করছি, এবং যে স্বপ্নের মাধ্যমে শুধু দেশে নয়, এই স্বপ্নের মাধ্যমেই কিন্তু আমরা এশিয়ান নেটওয়ার্ক রিসার্চ অন অ্যান্টিডায়াবেটিক প্ল্যান্স অন্যান্য নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এই রিজিয়ন থেকে আমার দেশে প্রায় 60-70 জন বিদেশি, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া থেকে আমার ল্যাবে এসে কাজ করেছে, আমার সঙ্গে এসে ডিগ্রিও নিয়ে গেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস জায়গায় ডিগ্রি নিয়েছে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কাজ করেছে আমার সঙ্গে থেকে। তো আমার স্বপ্ন হলো যে আমরা যেন অন্য বিষয়ের দরিদ্র, কিন্তু জ্ঞানের ক্ষেত্রে যে দরিদ্র থাকবো, হ্যাঁ, এবং এইখানে আমরা এই দেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে, এই দেশের ভিত্তি থেকে, এই দেশের জেনেটিক্স, এই দেশের এনভায়রনমেন্ট, এই দেশের কালচার, সব কিছুর ভিত্তিতে যে এভিডেন্স তৈরি করব, সেই এভিডেন্সগুলো থেকে গাইডলাইন তৈরি হবে, মানুষের চিকিৎসার গাইডলাইনগুলো আমাদের তথ্যের ভিত্তিতে তৈরি হবে, এবং মানুষের শেষ পর্যন্ত যে চিকিৎসা ব্যবস্থা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা, এই জায়গাতে এভিডেন্স ভিত্তিক, প্রমাণ ভিত্তিক একটা কালচার তৈরি। তার সঙ্গে আমার একটা বড় স্বপ্ন যে চিকিৎসা বিজ্ঞান শুধু না, বৈজ্ঞানিক কালচার, সংস্কৃতির সঙ্গে কিন্তু একটা বিচ্ছিন্নতা রয়েছে। বিজ্ঞানকে ধরে নেওয়া হয় একটা আলাদা জগৎ, আর কালচারকে আলাদা জগৎ। হ্যাঁ, তো আমার মধ্যে বিজ্ঞান সংস্কৃতি একটা মেলবন্ধন কিন্তু খুব জরুরি, যে বিজ্ঞান যে সংস্কৃতির অংশ বৃহত্তর, হ্যাঁ, সাংস্কৃতিক অন্যান্য কর্মকাণ্ড শুধু আর নাচ গান আবৃত্তি ইত্যাদি যে শুধু সংস্কৃতি নয়, সংস্কৃতি যে একটা বৈজ্ঞানিক মনস্কতা, বিজ্ঞান মনস্কতা, এবং সেই তাহলে হবে কি আমাদের রাজনীতি ও অন্যান্য ক্ষেত্রেও কিন্তু একটা এভিডেন্স বেস, প্রমাণ ভিত্তিক কথা বলা, কূটতর্কের ধারণাগুলো কমে যাবে। তাহলে আমার সমাজে এক ধরনের বিজ্ঞান মনস্কতা তৈরি, এটা আমার একটা শেষ পর্যন্ত স্বপ্ন। মানে এই যে চিন্তার ইতিহাস, আসলে চিন্তা করার জন্য কিছু আসলে। হ্যাঁ, আমি প্রায় 31 বছর আমার যে প্রতিষ্ঠান রয়েছে, আপনি জানেন, সংস্কৃতি বিকাশ কেন্দ্র, আরেকটি আমার ফাউন্ডেশন, পথিকৃৎ ফাউন্ডেশনের অধীনে। তো ফাউন্ডেশনের অধীনে আমি কিন্তু চিন্তার ইতিহাস পাঠচক্র চালাই প্রত্যেক শনিবারে, এবং সেখানে সেই ব্যাবিলনিয়া থেকে শুরু করে, মানে এই যে কী বলে, প্রাচীন গ্রিস থেকে শুরু করে ভারত, চায়না, মধ্যযুগ, ইসলামের, খ্রিশ্চানিটি ইত্যাদি, এবং রেনেসা পরবর্তীতে একদম আধুনিক কাল পর্যন্ত আমরা কিন্তু চিন্তার ইতিহাসে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করি
যে চিন্তার পদ্ধতিগুলো কি কি এবং বৈজ্ঞানিক চিন্তাটা কোনটা, অন্যান্য চিন্তাগুলোর সঙ্গে তার সম্পর্ক কি, কালচারের সঙ্গে সম্পর্ক কি, তা আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনি আমাদের আজকের এই অনুষ্ঠানকে অনেক সমৃদ্ধ করেছেন এবং আমি বিশ্বাস করি যে এটি নিশ্চয়ই বাংলাদেশের চিকিৎসা গবেষণায় অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম চিকিৎসা বিষয়ক বাংলাদেশের গবেষণা নিয়ে এবং সত্যিকার অর্থে এই জায়গাটিকে আরও সমুন্নত জায়গায় নিতে হবে যদি আমরা সমন্বিত চিকিৎসা ব্যবস্থাকে আরও সুন্দর করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।